বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলারের রিজার্ভ চুরির বিষয়ে করা মামলা খারিজ করেছেন নিউ ইয়র্কের আদালত। 2016 সাল 5 ফেব্রুয়ারি ধরতে পারেন বাংলাদেশ ব্যাংকের জন্য ভয়ঙ্কর একটা কালো রাত। ওই রাতেই বাংলাদেশ ব্যাংকের 81 মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো বাংলাদেশ ব্যাংক প্রথমে এই টাকার অনুসন্ধান না করে ব্যাপারটাকে দামাচাপা দেওয়ার চেষ্টা করে। ধারণা করা হয় এটাই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক চুরি। কিন্তু প্রশ্ন থেকে যায় কে বা কারা এই রিজার্ভ চুরি করেছে। আদৌ কি বাংলাদেশ ব্যাংক ডলারগুলো ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে? এসব প্রশ্নের উত্তর জানবা আজকের এই ভিডিওতে। বিবিসি এর তথ্যমতে হ্যাকারদের প্ল্যান ছিল $1 বিলিয়ন চুরি করা। তাদের কিছু ভুলের কারণে সেটি ব্যর্থ হয় এবং 81 মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়। ডেইলি স্টারের একটা রিপোর্ট অনুযায়ী সিআইডি 5 বছর তদন্তের পর এই চুরির পিছনে 6টি দেশের 40 জনকে চিহ্নিত করে। চুরিকৃত অর্থ ফেরত পাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ফিলিপাইনের কোর্টে কেস ফাইল করলে মিডিয়া জগতে বিষয়টি উঠে আসে। তারপর ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো বাংলাদেশের ব্যাংক চুরির ঘটনাটি কভার করতে শুরু করে। অন্যান্য সেন্ট্রাল ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকেও ইউএসএ ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক অ্যাকাউন্ট রয়েছে। সাধারণত দেশের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভগুলো এই ব্যাংকে রাখা হয়, কারণ এই ব্যাংকে অধিকতর সিকিউরিটি থাকে এবং আন্তর্জাতিক ট্রানজাকশনগুলো অব্যাহত রাখার জন্য এই ব্যাংকে রিজার্ভ রাখা প্রয়োজন হয়। এই অ্যাকাউন্টে অর্থ লেনদেনের জন্য যে সিস্টেমটা ব্যবহার করা হয় তাকে বলা হয় সুইফট। সারা বিশ্বে প্রতিদিন এই সিস্টেমে 35 মিলিয়ন ব্যবসায়িক লেনদেন হয়ে থাকে। সুইফটের মাধ্যমে সরাসরি টাকা পাঠানো হয় না, বরং একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো হয়। উক্ত ব্যাংক পেমেন্ট অর্ডারটি অ্যাকসেপ্ট করলে টাকা পাঠানো হয়। এত কঠিন সিকিউরিটি থাকার পরেও 2016 সালে কিছু হ্যাকার এই সিস্টেমকে ব্রেক করতে সক্ষম হয়। ঘটনাটা 2016 সালে হলেও বাংলাদেশ ব্যাংকের অ্যাক্সেস ছিল হ্যাকারের কাছে প্রায় 1 বছর ধরে। এই ঘটনাটার সূত্রপাত হয় একটি ইমেলের মাধ্যমে। সালটা 2015 জানুয়ারি মাস। রাসেল আহলান নামে একজন ব্যক্তি চাকরি চেয়ে ইমেল পাঠায় বাংলাদেশ ব্যাংকের কাছে। এটা কোনো সাধারণ মেইল ছিল না। এই মেইলে সিস্টেমে অ্যাক্সেস নিতে পারে এমন ম্যালওয়্যার ছিল। তদন্তের পর জানা যায় ভুলবশত ব্যাংকের 3 জন কর্মচারী এই মেইলের লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে বসে। এর মাধ্যমে হ্যাকার গ্রুপ ব্যাংকের সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হন। হ্যাকাররা ফিলিপাইনের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে, কেননা ফিলিপাইনের ব্যাংকে মানি লন্ডারিং, টেররিস্ট ফান্ডিং এর মতো বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালিত হয়। ফিলিপাইনের ব্যাংকে হ্যাকাররা মোট 4টি অ্যাকাউন্ট খুলে, যা পরবর্তীতে টাকা চুরি করতে ব্যবহার করা হয়। হ্যাকার দল বাংলাদেশ, ফিলিপাইন ও নিউ ইয়র্কের সময়ের পার্থক্যকে কাজে লাগিয়ে ডাকাতের প্ল্যান করে। তারা টার্গেট করে ডাকাতের সময়সীমা হবে মোট 5 দিন। বাংলাদেশ ব্যাংকে আন্তর্জাতিক যত লেনদেন হতো তা একটা প্রিন্টার মেশিনে অটোমেটিক প্রিন্ট হয়ে যেত, কারণ এই প্রিন্টারটা সুইফট ট্রানজাকশনের সাথে যুক্ত ছিল। 2016 সাল ফেব্রুয়ারির 4 তারিখ এই প্রিন্টার মেশিনে কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। ব্যাংকের কর্মকর্তারা খেয়াল করেন যে কম্পিউটারের কিছু ফাইল ডিলিট করা হয়েছে। তাদের কাছে ব্যাপারটা সন্দেহজনক লাগে। প্রায় সময় প্রিন্টার মেশিনে ত্রুটি দেখা যেত, তাই তারা ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেয় নাই। কাজ শেষে তারা প্রিন্টার মেশিনটা বন্ধ করে বাড়িতে চলে যান। হ্যাকার দল সুইফট সিস্টেমে এর সকল ডাটাবেস মুছে ফেলে এবং অটোমেটিক প্রিন্টারটিকে অকেজো করে ফেলে। অন্যদিকে শুক্রবার দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ব্যাংক ছিল বন্ধ। আবার বাংলাদেশের শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি হলেও আমেরিকার সাপ্তাহিক ছুটি শনি ও রবিবার। ফলে বাংলাদেশ ব্যাংক হ্যাক হওয়ার ঘটনা জানতে পারে 3 দিন পর। বাংলাদেশে যখন গভীর রাত, আমেরিকায় তখন সকাল। সেই সময় হ্যাকার টিম ব্যাংকে অ্যাটাক করে বসে। তারা সুইফট সিস্টেমে প্রবেশ করে মোট 35টি পেমেন্ট রিকোয়েস্ট তৈরি করে। তাদের পুরো অ্যামাউন্ট ছিল প্রায় $1 বিলিয়ন। 35টি পেমেন্ট রিকোয়েস্ট থেকে 30টি রিকোয়েস্ট ফেডারেল ব্যাংকে চলে যায়। ফেডারেল ব্যাংকের কর্মকর্তারা খেয়াল করেন যে এত বড় বড় অ্যামাউন্টের রিকোয়েস্ট কোনো অর্গানাইজেশনের না, বরং ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। তখন ওই ব্যাংকের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এদিকে সাপ্তাহিক ছুটি হয়ে যোগাযোগ করতে সক্ষম হয়নি। এজন্য ফেডারেল ব্যাংক কর্তৃপক্ষ $870 মিলিয়ন হোল্ড করে দেয়। হ্যাকারদের প্ল্যানে একটা ভুল ছিল। একটি পেমেন্ট রিকোয়েস্ট ছিল ফিলিপাইনের ব্যাংকের, যা জুবিডর নামে একটি লোকের নামে। এটি একটি অয়েল ট্যাঙ্কারের সাথে মিলে যায়, যেটিকে আমেরিকা অথরিটি থেকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করার ব্ল্যাক লিস্টে রাখা হয়েছিল। অথচ ব্যাংক হ্যাকের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। না মিলে যাওয়ায় ফেডারেল ব্যাংক $কয়েকশো মিলিয়ন ট্রানজাকশন থামিয়ে দেয়। ফলে বাংলাদেশ ব্যাংক বড় একটা ক্ষতির থেকে বেঁচে যায়। ইতিমধ্যে হ্যাকারের কাছে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট চলে যায়।
ফিলিপাইনের সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশন নামে প্যান এশিয়া ব্যাংকে $20 মিলিয়ন পাঠিয়ে দেওয়া হয়। অত্র ব্যাংক কর্মকর্তারা অবাক হন যে এইরকম ছোট একটা ফাউন্ডেশনের জন্য এত বড় অঙ্কের টাকা পাঠানো হয়েছে। তাদের কাছে সন্দেহজনক মনে হলে তারা জার্মান ভিত্তিক ব্যাংক ডয়েচে ব্যাংকের কাছে যোগাযোগ করে। ডয়েচে ব্যাংক একটা বানান ভুলের উপর সন্দেহ করে ট্রানজ্যাকশনটি আটকে দেয় এবং বাংলাদেশ ব্যাংকের কাছে ক্লারিফিকেশন চেয়ে নোটিশ পাঠায়। হ্যাকাররা শালিকা ফাউন্ডেশন এর বানান ভুল করেছিল। পরে জানা যায় এই অ্যাকাউন্টটিও ফেক ছিল। বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে শ্রীলঙ্কার পাঠানো $20 মিলিয়ন উদ্ধার করতে সক্ষম হয়। রবিবার সকালে কর্মীরা কাজে ফিরলে প্রথমে প্রিন্টারটি অন করে। তাৎক্ষণিক দেখা যায় অনেক বড় বড় অ্যামাউন্টের রিপোর্ট বের হচ্ছে। কর্মীরা হতভম্ব হয়ে তাড়াতাড়ি ফেডারেল ব্যাংকের কাছে যোগাযোগ করার চেষ্টা করে এবং ট্রানজ্যাকশন বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু আমেরিকায় রবিবার ছুটির দিন হওয়ায় ফেডারেল ব্যাংকের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। ফলে হ্যাকাররা অনেক সময় পেয়ে যায় এবং ফিলিপাইনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাগুলো সরিয়ে ফেলতে সক্ষম হয়। সোমবার 8 ফেব্রুয়ারি আরসিবিসি ব্যাংকে 2015 সালে খোলা 4টি অ্যাকাউন্টে $81 মিলিয়ন ডিপোজিট হয়। সেদিন ছিল চাইনিজ ন্যাশনাল হলিডে। বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছিল ট্রানজ্যাকশনগুলো ব্লক করার জন্য ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের সাথে যোগাযোগ করার জন্য। তাদের হলিডের কারণে ব্যর্থ হয়। ফেডারেল ব্যাংক থেকে কিম ওয়াং এর 4টি অ্যাকাউন্টে $81 মিলিয়ন জমা দেওয়ার পর সে অর্থ পাঠিয়ে দেওয়া হয় পিলগ্রিম নামে একটি রেমিটেন্স কোম্পানির অ্যাকাউন্টে। 10 দিন পর টাকাগুলো ম্যানিলার সোলার নামে একটি ক্যাসিনোতে পাঠানো হয়। সেখান থেকে টাকাগুলো ক্যাশে কনভার্ট করা হয়। বিবিসি এর একটা রিপোর্ট অনুযায়ী এফবিআই ইনভেস্টিগেশনে জানতে পারেন যে হ্যাকাররা যে ভাষা ব্যবহার করে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করেছিল এটা নর্থ কোরিয়ান ভাষা। এফবিআই এর আরেকটা রিপোর্ট অনুযায়ী এই হ্যাকার গ্রুপ 2014 সালে বহুল পরিচিত সনি পিকচার্স হ্যাক করতে সক্ষম হন। ধারণা করা হয় এই হ্যাকার টিমটার সম্পূর্ণ খরচ বহন করে নর্থ কোরিয়া সরকার। এই গ্রুপটি সাউথ কোরিয়া, আমেরিকা, ইউরোপে সাইবার অ্যাটাক চালায়। এই হ্যাকার গ্রুপটি লিড করে নামে একজন ব্যক্তি এই লীগের সাথে নর্থ কোরিয়ার সম্পর্ক অস্বীকার করে এবং আমেরিকার বিরুদ্ধে মানহানির মামলা করে। এরপরে আর কোনো খবর পাওয়া যায়নি এবং বাকি টাকাগুলো ফিরিয়ে আনতে কোনোদিনও সক্ষম হয়নি। এটা একটি পুরো বিশ্বের কাছে একটি অবাক করা ঘটনা ছিল। এর থেকে ধারণা করা যায় পরবর্তী ব্যাংকের টাকা চুরি করার জন্য এই হ্যাকিং এর পথকে বেছে নেবে হ্যাকাররা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি সত্যের উদ্ঘাটন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।